নেতা চিন্ময় দাসকে কারাগারে নেয়ার সময় দফায় দফায় সংঘর্ষ, আইনজীবী নিহত, বিজিবি মোতায়েন। রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার, মাহফুজ। নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না আসিফ। ষড়যন্ত্র ঠেকাতে ভোট দরকার, তারেক রহমান। সংস্কার কমিশনের সংবিধান সংশোধনের ৬২ প্রস্তাব। কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার ৭ যাত্রী নিহত, রেল ক্রসিং গেট না থাকায় কারণ পুলিশ। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চট্টগ্রামে সাইফুল ইসলাম নামে রাষ্ট্রপক্ষের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে ইসকন সদস্যরা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তার অনুসারীদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশত। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। হামলার প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। মঙ্গলবার বিকেলে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর ক্ষুব্ধ হয়ে ওঠেন তার অনুসারীরা। আদালত থেকে জেল হাজতে নেবার পথে প্রিজন ভ্যান আটকে দেন তারা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছড়ে পুলিশ। পুরো আদালত এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। আইনজীবীদের সাথে ইসকন সদস্যদের সংঘর্ষে আহত হন অন্তত অর্ধশত। এক পর্যায়ে ইসকন সদস্যরা সাইফুল ইসলাম নামের রাষ্ট্রপক্ষের এক আইনজীবীকে কুপিয়ে মারাত্মক আহত করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি ভাঙচুর করেছে, মানুষের চলাচলের যে রাস্তা সে রাস্তা অবরুদ্ধ করে রেখেছে। আমাদের উপর হামলা করা হয়েছে, আমার উপর ইট ফাটল নিক্ষেপ করা হয়েছে। মহানগর দায়রা জজ আদালতও তারা ঘিরে সেখানে আদালতকে বলছে, দরজা লাথি দিয়েছে, বলছে আজকেই শুনানি করতে হবে। এ ধরনের একটা গায়ের জোরে তারা একটা অরাজক পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। সাইফুল ইসলাম মহানগর হাকিম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ছিলেন। আইনজীবী হত্যা এবং হামলার প্রতিবাদে লালদিঘি এলাকায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা। বুধবার তারা আদালত বর্জনের ডাক দিয়েছেন। আমাদের কোর্ট বিল্ডিং এর সিসি ফুটেজ হয়েছে এবং যে ঘটনাস্থলে আমাদের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মারা হয়েছে ওখানেও সিসি ফুটেজ রয়েছে। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। পরিস্থিতি জটিল হতে থাকে মঙ্গলবার দুপুরের পর থেকে। রাষ্ট্রদ্রোহের একটি মামলায় চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এ সময় প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। আইনজীবীদের পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসও আদালতে তার বক্তব্য তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন। সাথে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয় কারাবিধি অনুযায়ী সে ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশও দেওয়া হয়। চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের দাবি, হিন্দুদের ৯ দফা দাবি নিয়ে তারা অহিংস আন্দোলন করছেন। একটি মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। উনি আমাদের সনাতনীদের দাবি আদায়ের কথা বলেছেন, উনি কোনো অন্যায় কথা বলেননি। যতক্ষণ পর্যন্ত ওনাকে জামিন দেবে না আমরা এখান থেকে কোর্ট থেকে যাব না। সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই উদ্বেগ জানানো হয়। বলা হয়, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে। এর আগেও বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারত।
একটি গ্রেফতারকে কেন্দ্র করে দেশব্যাপী যেভাবে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হচ্ছে তা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে রংপুরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আলাদা স্ট্যাটাসে তারা এই আহ্বান জানান। আজ সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে এক পোস্টে গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান মাহফুজ আলমের। প্রায় একই সময় এই নিয়ে আরেকটি ফেসবুক স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি তার ফেসবুক পোস্টে দেশের জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান। নিজেরা আইন হাতে তুলে নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় সব দেশেই সংকট। সচিবালয়ে ডিআরইউ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। কোনো গণমাধ্যমের ওপর হামলা মানা হবে না, তবে জনগণের ক্ষোভ প্রকাশের অধিকার রয়েছে বলেও জানান নাহিদ। বলেন, বিগত সরকারের লুটের টাকায় গুজব ছড়ানো হচ্ছে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। প্রথমে রোববার, তারপর সোমবার ব্যাপক সংঘর্ষ হয় রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। হতাহত হয় অনেকে, ভাঙচুরে কলেজ পরিণত হয় ধ্বংসস্তূপে। এমন বাস্তবতায় মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তথ্য উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। পরিস্থিতি তো পরিবর্তন হবে। এখন আমরা তো পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাচ্ছি, পুলিশ সংস্কার কমিশন আছে। এখন আপনাকে আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয়। ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় আসলে লাগে। ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো, ছাত্র আন্দোলনগুলো আছে যারা। বর্তমানে অনেক গণমাধ্যম প্রত্যাশিত ভূমিকা পালন করছে না বলে জানান তথ্য উপদেষ্টা। বলেন, গণমাধ্যমের ওপর কোনো বাধা নিষেধ থাকবে না এবং কোনো হামলাও মেনে নেওয়া হবে না। মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা। তবে যেটা যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয় সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। কিন্তু পাশাপাশি জনগণের ক্ষুব্ধতা থাকলে তারা সভা সমাবেশ করবে শান্তিপূর্ণভাবে, আমরা সেটা শান্তিপূর্ণভাবে যাতে করে সেই আহ্বান জানিয়েছি। সেক্ষেত্রে পুলিশও যাতে দায়িত্বশীল আচরণ করে আহ্বান জানান, কোনো গুজব না ছড়াতে। গতকালকে যে কলেজে নিহত হয়েছে ছাত্ররা, সেটা কিন্তু হচ্ছে এই যে বিগত সরকারের যারা দলীয় কর্মী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের সাথে যুক্ত হয়ে দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার লক্ষ্যে কাজ করার জন্য বাংলাদেশে কাজ করা বহুজাতিক কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে কাজ করা বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা আজ প্রধান উপদেষ্টার সাথে তার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করতে গেলে তিনি এমন আহ্বান জানান। তারা বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ নিয়ে আলোচনা করেন, বিনিয়োগ সংক্রান্ত নিবন্ধন
উন্নয়ন, কর ব্যবস্থাপনা, ব্যবসায়িক নীতি ও পরিবেশ সহজীকরণের উপর গুরুত্ব আরোপ করেন নির্বাহীগণ। প্রধান উপদেষ্টা নির্বাহীগণকে তাদের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান। বিনিয়োগ সংক্রান্ত আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলোর সাথে বৈঠকের জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে খুব শীঘ্রই সিঙ্গাপুর সফরে যাবে বলেও জানান ডক্টর ইউনূস। এ সময় বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রধানগণও উপস্থিত ছিলেন। কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে তিনি বলেছেন, গণতন্ত্র ও বাক ব্যক্তির স্বাধীনতা নিরাপদ। সিলেটে দলের প্রশিক্ষণ কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট, ছবি তুলেছেন সিলেটের আনিস রহমান। রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগের এই কর্মশালা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। আহ্বান জানান সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী কাজ করতে। বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে বিএনপির দিকে, কারণ কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করে যে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তির স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। তারেক রহমান বলেন, বিগত সরকারের আমলে জবাবদিহি না থাকায় ফেসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে, ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থা। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে স্বৈরাচারের দোসর আর প্রভুরা চক্রান্ত অব্যাহত রেখেছে। কোথায় জানি কিছু একটা হচ্ছে, কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, লুটতরাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবেলায় সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকল্প নেই বলে মনে করেন তিনি। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়। কোনোভাবেই সেটি সম্ভব নয়। যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে, মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে। সেটি 5 বছর হোক বা যেই সময় হোক, যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে। এর বাইরে অর্থাৎ মানুষের মতামত দেবার যে প্রক্রিয়া সেটিকে চালু রাখতে হবে। ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের জন্য উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর বিধান, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ সংবিধান সংস্কার কমিশনে ৬২টি সংশোধন প্রস্তাব দিয়েছে বিএনপি। কমিশনের কাছে এ প্রস্তাব তুলে ধরে দলটি। এদিকে সংবিধান সংস্কারের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলে জানান কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। মইদুল ইসলামের রিপোর্ট। সংবিধান সংস্কারের জন্য বিএনপির প্রস্তাবনা নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল যায় জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের। বিএনপির ৬২টি সংস্কার প্রস্তাবনায় রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি, সংসদে উচ্চকক্ষের বিধান রাখা এবং কোনো ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া। আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা তো এখন স্টেক হোল্ডারদের সাথে কথা বললাম, তাদের লিখিত বক্তব্য আছে, সব লিখিত বক্তব্য কি আমরা পড়ে শেষ করতে পেরেছি? আমরা এখনো পারিনি, সঙ্গত কারণে বুঝতেই পারেন আপনারা। তো সমস্ত রকম যে মতামতগুলো এসছে সেগুলো আমরা বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে মানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশ করি। সংস্কার কথাটার যে ব্যাখ্যা আমরা দিয়েছি সের মধ্যে পুনর্লিখন আছে, সংযোজন আছে, বিয়োজন আছে, সংশোধন আছে, সব কিছু আছে।
এছাড়া সংবিধান সংস্কারে গ্রাম থেকে শহর সব জায়গায় মানুষের মতামত নেওয়ার জন্য সারা দেশে জরিপ করা হবে বলেও জানান কমিশন প্রধান। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনে যেতে চায় বিএনপি। বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, স্বৈরাচার বিদায় নিলেও পেছন থেকে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথা জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সংবাদপত্রের স্বাধীনতা বিঘ্নিত করার উদ্যোগ থেকে সংশ্লিষ্টদের সরে আসার আহ্বান জানান তিনি। ন্যূনতম সংস্কারের পরে আমরা নির্বাচনে যেতে চাই। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন। এগুলো কি হচ্ছে? আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ রাজধানীর 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ ও সহিংসতার পেছনে ছিল নাশকতাকারীদের উস্কানি। সেই সাথে শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ, এমন নারকীয় তাণ্ডবের মূলে ছিল ছাত্রলীগ। আর ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল চিকিৎসা নয়, বরং গুজব ছড়িয়ে সহিংসতা উস্কে দেওয়া হয়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কলেজগুলোর সাম্প্রতিক আন্দোলনের নামে সহিংসতা দমনে কঠোর হবে সরকার। আরো জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ঢাকার 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। এরই মধ্যে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে সেখানকার পরিবেশ। কিন্তু রাজধানীর ডেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের বাইরে থেকে ভেতরে সবখানি ভাঙচুরের চিহ্ন রয়ে গেছে। চেয়ার, টেবিল, বুকশেলফ কিংবা সিলিং ফ্যান কিছুই বাদ যায়নি ভাঙচুরের হাত থেকে। এই সবই যেন অন্য 2 কলেজের শিক্ষার্থীদের চালানোর তাণ্ডবের স্মৃতিচিহ্ন। মঙ্গলবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও পরিস্থিতি ছিল থমথমে। সতর্ক অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কলেজটির শিক্ষার্থীদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের আড়ালে সহিংসতাকে উস্কে দেয় নাশকতাকারীরা, যারা শুধু প্রতিষ্ঠানকে হামলা চালিয়ে ক্ষান্ত হননি, আতঙ্ক ছড়াতে ছোড়া হয় গুলি ও ককটেল। কলেজ কর্তৃপক্ষ জানান, শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ন্যাশনালের যে চেয়ারম্যান, সে হচ্ছে সরাদি কলেজের প্রিন্সিপাল ওইখানে, তো উনি হচ্ছে মাস্টারমাইন্ড গেমটা খেলছে। টানা 2 দিন আমাদের কলেজের ছাত্রদের ওই যে সোহরাওয়ার্দী কলেজ, নজরুল কলেজ, যেটা ওদের স্টুডেন্টদের আমাদেরকে মারা হয়। প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরও বেশি হতে পারে, তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। এদিকে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা দাবি করেন, একটি চক্র কলেজের নাম ভাঙিয়ে সংঘর্ষ ঘটিয়েছে। সেদিন হচ্ছে যেই দিন এই ঘটনার সূত্রপাত হয়, আমাদের সেদিন থেকে অর্থাৎ গত পরশুদিন যখন আমাদের ক্যাম্পাস ভাঙচুর করা হয়, তার আগ পর্যন্ত আমাদের কোনো শিক্ষার্থী জড়িত ছিল না। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে কোনো সাধারণ শিক্ষার্থী এবং কোনো শিক্ষার্থী, কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী যেন হচ্ছে কখনো বিশৃঙ্খলায় না জড়ায়। এদিকে সংবাদ সম্মেলনে ন্যাশনাল মেডিকেল কলেজের কর্তৃপক্ষ জানায়, ভুল চিকিৎসা নয়, বরং ভুল তথ্য ছড়িয়ে পড়ায় রাজধানীর 3 কলেজের মধ্যকার সংঘর্ষ ও সহিংসতা ঘটে। কোনো কুচক্রী মহল হাসপাতালের উপর মিথ্যা দায়ভার চাপানোর ঐকান্তিক চেষ্টায় লিপ্ত, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভুল চিকিৎসা বা বিলম্বিত ব্যবস্থা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কলেজগুলোর সাম্প্রতিক আন্দোলন নিরসনে কঠোর হতে চান না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, 2 কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, 2 কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার চালক সহ 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। দুর্ঘটনায় নিহত 5 জনই বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের বাসিন্দা। সকালে ঢাকা চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেল ক্রসিংয়ে ঘটে এই দুর্ঘটনা। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকের সাথে নিয়ে শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দুমড়ে মুচড়ে পড়ে আছে ব্যাটারি চালিত অটোরিকশা।
লোহার ভাঙাড়িতে পরিণত হওয়া ছিন্ন ভিন্ন এই বস্তুটি দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেই গাড়ি ভর্তি যাত্রী বহন করে আসছিল যানটি। যাত্রী বহনকারী অটোরিকশাটি কুমিল্লার কালিকাপুর রেল ক্রসিং পার হতে ট্রেন লাইনে উঠে আসলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটির সামনে পড়ে যায়। দ্রুতগামী ট্রেনটি কয়েকশো মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় অটোরিকশাটিকে। ঘটনাস্থলেই মারা যান 4 যাত্রী। হাসপাতালে নেয়ার পথে আরও 3 জনের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে রাস্তা চলাচলের শুরু থেকে এখানে কোনো রেলগেট নেই। প্রাণের দাবি, এলাকাবাসীর স্থায়ী জনগণের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব এখানে একটি রেলগেটের ব্যবস্থা করার জন্য। আমরা এমন জীবন হারাতে চাচ্ছি না। সরকারের কাছে বলছি যে অতি নিকটে তাড়াতাড়ি করে আমাদের যাতে এই গেটের কোনো যে কোনো একটা পদক্ষেপ নেয়। পুলিশ জানায় অরক্ষিত রেল ক্রসিং দিয়ে অটোরিকশাটি পার হওয়ায় ঘটেছে এই দুর্ঘটনা। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। এটা অটো ড্রাইভারের দোষ, কারণ হচ্ছে সে কোনো দিকে না তাকায় রেল লাইনের উপর তুলে দিচ্ছে গাড়িটা। যখনই তুলে দিচ্ছে তখনই একেবারে গাড়ির মুখোমুখি পড়ে গিয়ে। নিহতদের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছে বলে জানান তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় আজ থেকে 1 মাসের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে সরকারকে। আজ এ বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করেছে হাইকোর্ট। গত 19 নভেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ সংক্রান্ত আদেশ দেন। একই সঙ্গে চুক্তির বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতার সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। 2017 সালের 5 নভেম্বর কার্যকর হওয়া আদানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিটটি করেন তিনি। নারী ক্রিকেট দলের খবর। ব্যাটিংয়ে দুর্বলতার সঙ্গে বাড়তি দুশ্চিন্তার তালিকায় যোগ হয়েছে বাংলাদেশ নারী দলের ফিল্ডিং। এসব থেকে উত্তরণের জন্য আয়ারল্যান্ডের চেয়ে ভালো প্রতিপক্ষ স্বাগতিক নারীদের জন্য আর কোনো প্রতিপক্ষ হতে পারত না। তাই কাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে নিগার সুলতানা জ্যোতিরা নিজেদের পারফরমেন্সের উত্তরণের দিকেই তাকিয়ে। পরিসংখ্যানে আইরিশদের চেয়ে এগিয়ে স্বাগতিক মেয়েরা। কাল সকাল 10টায় শুরু 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। নিলয় মজুমদারের রিপোর্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে অনুশীলন পর্বটা বেশ হালকা মেজাজেই কাটিয়েছেন নিগার নাহিদারা। ফুটবল ভলিবলের পর চলেছে জোর ফিল্ডিং অনুশীলন। গত বিশ্বকাপ থেকেই ব্যাটিংয়ের সঙ্গে ক্যাচ ধরতে না পারাও ভুগিয়ে চলেছে বাংলাদেশকে। দলে ফারজানা হক পিঙ্কির ফেরায় স্বস্তি খুঁজছেন অধিনায়ক। আমরা যারা সিনিয়র প্লেয়ার আছে, যারা কন্টিনিউয়াস ক্রিকেট খেলতেছে ইন্টারন্যাশনাল, আমি বলবো তাদের দায়িত্বটা অনেক বেশি। হ্যাঁ, পিঙ্কের প্রতি অন্যরকম একটা আস্থা থাকে, কারণ বলবো যে রিসেন্টলি তার রেকর্ডটা আসলে এইভাবে চোখে ধরার মতো, এবং ইন্টারন্যাশনালি বলেন ওয়ার্ল্ড ওয়াইড বলেন তার ব্যাটিংটা কিন্তু ডিফারেন্ট। সে একটু সময় নিয়ে খেলতে পছন্দ করে এবং লম্বা ইনিংস খেলে। আমাদের ফিল্ডিংটা এবং ফিটনেসটা নিয়ে কাজ করবো। ওভাবে কিন্তু স্কিলটার প্রতি অতটা বেশিও বলবো যত সময় দেওয়া হয়নি, শুধু ফিল্ডিংটা দেওয়ার প্রতি মানে মনোযোগ ছিল বেশি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে 6 ম্যাচে হারের বিপরীতে মাত্র একটি জয় আইরিশদের। সম্প্রতি ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী তারা। বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ না থাকলেও স্বাগতিকদের হারিয়ে পরবর্তী মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত রাখতে চান গ্যাবি লুইস। এটা আমার প্রথম বাংলাদেশ সফর। স্বাভাবিকভাবেই আমাদের বোলারদের তুলনায় তারা স্পিনে অনেক এগিয়ে থাকবে, তবে আমাদের পাকিস্তানে খেলার অভিজ্ঞতা আছে। আশা করি সে অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এবছরের সূচির 6 ম্যাচের 5টিতেই জয় প্রয়োজন নিগার সুলতানা জ্যোতিদের। আইরিশদের হোয়াইট ওয়াশ না করতে পারলে কঠিন হয়ে যাবে সমীকরণ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার।
ইসকন নেতা চিন্ময় দাসকে কারাগারে নেওয়ার সময় দফায় দফায় সংঘর্ষ, আইনজীবী নিহত, বিজিবি মোতায়েন। রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার, মাহফুজ। নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না, আসিফ। ষড়যন্ত্র ঠেকাতে ভোট দরকার, তারেক রহমান। সংস্কার কমিশনের সংবিধান সংশোধনের ৬২ প্রস্তাব। কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার ৭ যাত্রী নিহত, রেল ক্রসিং গেট না থাকাই কারণ, পুলিশ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।